হাই, আমি সিদ্ধার্থ। আজ বলবো ফোর্থ ভাইটাল সাইন বডি টেম্পারেচার নিয়ে। আমাদের শরীরের তাপমাত্রা বা বডি টেম্পারেচার হলো আমাদের সুস্থতার প্রধান একটি নির্দেশক। শরীর সচল রাখতে এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক কাজ করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকা জরুরি। মানুষের শরীরের গড় স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। তবে ব্যক্তিভেদে এটি 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ওঠানামা করতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক। টেম্পারেচার শরীরের দুই ধরনের হয়, কোর টেম্পারেচার আর শেল টেম্পারেচার। বডি কোর টেম্পারেচার বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো আমাদের শরীরের ভেতরের প্রধান ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর তাপমাত্রা। আর আমাদের ত্বক বা হাত পায়ের তাপমাত্রা বাইরের আবহাওয়ার সাথে দ্রুত পরিবর্তিত হতে পারে। কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের ভেতরের এই প্রধান অঙ্গগুলোর তাপমাত্রা সবসময় একটা নির্দিষ্ট ও স্থিতিশীল মাত্রায় থাকা জরুরি। শরীর যে কোনো উপায়ে এই তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। তাহলে জেনে নিই কোর টেম্পারেচারের বৈশিষ্ট্যগুলি কী কী। প্রথমেই স্থিরতা, যেমন বাইরের পরিবেশ প্রচণ্ড ঠান্ডা বা খুব গরম, যাই হোক না কেন, শরীর তার অভ্যন্তরীণ মেকানিজমের মাধ্যমে, যেমন ঘাম হওয়া, কাঁপুনি দেয়া, এগুলির মাধ্যমে কোর টেম্পারেচারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখে। আর একটা বৈশিষ্ট্য স্বাভাবিক মাত্রা। মানুষের কোর টেম্পারেচারের স্বাভাবিক মাত্রা সাধারণত 97.7 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, যেটা সেলসিয়াসে বলা হয় 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোর টেম্পারেচার আরেকটা বৈশিষ্ট্য বিপাকক্রিয়া সচল রাখা। যেমন আমাদের শরীরের ভেতরের এনজাইম এবং রাসায়নিক প্রক্রিয়াগুলি ঠিকঠাক কাজ করার জন্য এই তাপমাত্রা বজায় থাকা অপরিহার্য। যেমন ডাইজেশন, মেটাবলিজম, এগুলো ঠিকঠাক হওয়ার জন্য কোর টেম্পারেচার ঠিক থাকাটা অবশ্যই জরুরি। এবার আসি কোর টেম্পারেচার আর শেল টেম্পারেচারের মধ্যে ফারাক কী। কোর টেম্পারেচার আগেই যেমন বললাম গভীর অভ্যন্তরীণ অঙ্গগুলোর তাপমাত্রা, যা সহজে বদলায় না। আর শেল টেম্পারেচার হলো স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট বা ত্বকের নিচের চর্বি এবং হাত পায়ের তাপমাত্রা। এটি বাইরের আবহাওয়া অনুযায়ী দ্রুত বাড়ে বা কমে। যেমন শীতকালে আমাদের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, মানে শেল টেম্পারেচার কমে যায়। কিন্তু আমাদের হার্ট বা ব্রেনের তাপমাত্রা মানে কোর টেম্পারেচার তখনও স্বাভাবিক থাকে। আমাদের শেল টেম্পারেচার যখন কমে যায় তখন কাঁপুনি দেয়, দিয়ে সেই টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করে যাতে ভেতরের কোর টেম্পারেচারটা ঠান্ডা না হয়ে যায়। তেমনই কোর টেম্পারেচার যদি ঠান্ডার দিকে যায়, মানে শেল টেম্পারেচার আগে যখন কমে যাচ্ছে তারপর আস্তে আস্তে কোর টেম্পারেচার কমবে, তার আগেই কাঁপুনিটা দেয়। আর এবার তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মোমিটার নিয়ে কিছু বলি। ক্লিনিক্যাল বা পারদ থার্মোমিটারের একদম নিচের নলাকার অংশ, যেখানে পারদ বা মার্কারি থাকে, যে অংশটি তোমরা টেম্পারেচার দেখার সময় রোগীর বগলে দাও, তাকে বলে বাল্ব। বাল্বের সাথে যুক্ত একটি অত্যন্ত সূক্ষ্ম ও সরু ক্যাপিলারি টিউব, তাপমাত্রা বাড়লে যার ভেতর দিয়ে বাল্ব থেকে পারদ উঠে আসে, তাকে বলে কৈশিক নল বা ক্যাপিলারি টিউব। আর এই বাল্ব আর ক্যাপিলারি টিউবের মাঝে একটি বাঁকা অংশ থাকে, তাকে বলে কিঙ্ক। এর কাজ হলো শরীর থেকে থার্মোমিটারটি বের করার পর পারদ যেন নিজে নিজেই চট করে বাল্বে নেমে না যায়, ফলে নির্ভুলভাবে আমরা রিডিং নিতে পারি। আর থার্মোমিটারের গায়ে যে সংখ্যার দাগগুলি কাটা থাকে তাকে স্কেল বলে। সাধারণত এতে ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় এককেই তাপমাত্রা লেখা থাকে। যেমন ফারেনহাইটে 98 ডিগ্রি থেকে 108 ডিগ্রি ফারেনহাইট অবধি দাগ কাটা থাকে। আর কাচদণ্ড বা স্টিম হলো থার্মোমিটারের বাইরের মোটা বা শক্ত কাচের তৈরি আবরণ, যা ভেতরের সূক্ষ্ম নলটিকে রক্ষা করে। বর্তমানে ডিজিটাল থার্মোমিটারের পারদের বদলে
সেন্সার এবং এলসিডি ডিসপ্লে থাকে, যা স্ক্রিনে সরাসরি তাপমাত্রা সংখ্যায় দেখিয়ে দেয়। এবার আসি টেম্পারেচার কীভাবে মাপবে। টেম্পারেচার সাধারণত জিহ্বার নিচে আর বগলে দেখা হয়। মনে রাখবে, বগলের তাপমাত্রা কিন্তু পুরোপুরি কোর টেম্পারেচার নয়, এটি ত্বকের তাপমাত্রা। নিখুঁত কোর টেম্পারেচার মাপার জন্য চিকিৎসকরা রেকটাল টেম্পারেচার মাপেন। পায়ুপথের মাধ্যমে মাপা তাপমাত্রা কোর টেম্পারেচারের সবচেয়ে নিখুঁত রিডিং দেয়। জিহ্বার নিচে মাপা তাপমাত্রা কোর টেম্পারেচারের কাছাকাছি রিডিং দেয়। কিন্তু যেহেতু আমরা সবসময় রেকটাল আর ওরাল টেম্পারেচার মাপতে পারি না, তাই বগলে 3 মিনিট টেম্পারেচার দেখা উচিত। কারণ রেকটামের তুলনায় ওরালে টেম্পারেচার 1 ডিগ্রি কম দেখায়, আর ওরালের তুলনায় বগলে আবার টেম্পারেচার 1 ডিগ্রি কম দেখায়। তাই তোমরা যদি রেকটামে টেম্পারেচার দেখো তাহলে 1 মিনিট, ওরালে 2 মিনিট আর অ্যাক্সিলায় 3 মিনিট দেখবে। এতে সঠিক কোর টেম্পারেচারটি তোমরা পাবে। এবার বলবো অ্যাবনর্মাল টেম্পারেচার নিয়ে। প্রথমেই আলোচনা করব ফিভার বা জ্বর নিয়ে। যদি শরীরের তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়, তবে তাকে সাধারণত জ্বর বলা হয়। তবে অনেকে মনে করেন জ্বর একটি রোগ, আসলে কিন্তু তা নয়। জ্বর হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বা ইমিউন সিস্টেমের একটি লক্ষণ। শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করলে তাদের ধ্বংস করার জন্য আমাদের মস্তিষ্ক শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, কারণ পাইরোজেনের জন্য হাইপোথ্যালামাসের সেট পয়েন্ট বেড়ে যায়। এই অবস্থায় অ্যান্টিপাইরেটিক বা প্যারাসিটামল খুব ভালো কাজ করে। তারপর আসি হাইপারথার্মিয়া বা হিট স্ট্রোক। যখন বাইরের অতিরিক্ত গরমের কারণে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু হাইপোথ্যালামাসের সেট পয়েন্ট স্বাভাবিক থাকে আর বডি টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট বা তার ওপরে চলে যায়, তাকে হাইপারথার্মিয়া বলে। তীব্র গরমে সানস্ট্রোক বা হিট স্ট্রোক এর অন্যতম উদাহরণ। এতে অ্যান্টিবায়োটিক্সগুলি কোনো কাজ করে না, রোগীকে বাহ্যিক উপায়ে ঠান্ডা করতে হয়, যেমন বরফ, জল এসব দিয়ে ঠান্ডা করতে হয়। এই যে কিছুক্ষণ আগে দুবার বললাম হাইপোথ্যালামাসে সেট পয়েন্ট, তোমাদের মনে হয়তো এই সম্বন্ধে প্রশ্ন আসতে পারে বা অনেকেই হয়তো জানো, তাও বলে রাখি। আমাদের এই কোর টেম্পারেচার মেনটেন করে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের থার্মো রেগুলেটরি সেন্টার। এর দুটি অংশ থাকে, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস যা হিট লস সেন্টার বা শরীর ঠান্ডা করার কেন্দ্র হিসাবে কাজ করে, আর পস্টেরিয়র হাইপোথ্যালামাস যা হিট প্রোডাকশন বা শরীর গরম করার কেন্দ্র হিসাবে কাজ করে। শরীর ঠান্ডা হয়ে গেলে এটি শিভারিং বা কাঁপনের সংকেত দেয়, যেটা তখন বলতে গিয়ে বলা হলো না। সহজ কথায় হাইপোথ্যালামাসের এই পুরো অঞ্চলটিকে শরীরের থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। এবার আসি ফিভারের প্যাটার্ন নিয়ে। ডায়াগনোসিস করার জন্য জ্বরের ধরন বোঝা খুবই জরুরি। কন্টিনিউয়াস ফিভার, তাপমাত্রা সারাদিনই স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং 24 ঘন্টায় ওঠানামা 1.8 ডিগ্রি এর কম হয়, যেমন টাইফয়েড বা লোবার নিউমোনিয়ায় দেখা যায়। আর একটা হলো রেমিটেন্ট ফিভার, তাপমাত্রা সারাদিন বেশি থাকে, ওঠানামা 1.8 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, কিন্তু কখনো স্বাভাবিক অবস্থায় নেমে আসে না, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে এটি দেখা যায়। আরেকটা হলো ইন্টারমিটেন্ট ফিভার, তাপমাত্রা দিনের একটি নির্দিষ্ট সময় বাড়ে এবং বাকি সময় স্বাভাবিক থাকে, যেমন কালাজ্বর, ম্যালেরিয়া এইসব ক্ষেত্রে। আচ্ছা, প্যারাসিটামল বা এনসেডস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কীভাবে কাজ করে জানো জ্বরের সময়? শুনে রাখো। ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হলে শরীরে এন্ডোটক্সিন বা এক্সোটক্সিন প্রবেশ করে, যাকে এক্সোজেনাস পাইরোজেন বলে। এগুলো আমাদের শরীরের ইমিউন সেলকে উদ্দীপিত করে এন্ডোজেনাস পাইরোজেন্স বা সাইটোকাইন্স রিলিজ করায়। এই সাইটোকাইন্সগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে হাইপোথ্যালামাসে প্রস্টাগ্ল্যান্ডিন E2 নামক একটি হরমোন লাইক রাসায়নিক যৌগ তৈরি করে। এটাই সেট পয়েন্ট বাড়িয়ে দেয় আর আমাদের জ্বর আসে। এনসেডস বা প্যারাসিটামল জাতীয় মেডিসিন এই PGE2
বা প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরিটাকে বন্ধ করে জ্বর কমায়। এর মধ্যে কিছু ক্লিনিক্যাল ভ্যারিয়েশনও আছে, যেমন বয়স্ক রোগী বা জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে গুরুতর ইনফেকশন হলেও অনেক সময় থার্মোরেগুলেটরি সিস্টেম দুর্বল থাকার কারণে জ্বর আসে না বা তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কমে যেতে পারে। আর তেমনই নবজাতকদের ক্ষেত্রে কাঁপুনি দেওয়ার ক্ষমতা থাকে না, তারা তাপ তৈরির জন্য ব্রাউন অ্যাডিপোস টিস্যুর নন সিভারিং থার্মোজেনেসিসের ওপর নির্ভর করে, তাই তাদের হাইপোথার্মিয়া খুব দ্রুত মারাত্মক রূপ নিতে পারে। অনেক সময় ড্রাগ ফিভারও দেখা যায়, এক্ষেত্রে কোনো ইনফেকশন ছাড়াই জ্বর আসছে, যেমন পেনিসিলিন ড্রাগ নিলে, সালফোনামাইড জাতীয় ওষুধ, ফেনিটয়েন এই ধরনের ওষুধ নিলে শরীরের টেম্পারেচার বাড়তে পারে। হিস্ট্রি নেওয়ার সময় এটি অবশ্যই মাথায় রেখো। আরেক ধরনের ফিভার আছে, তাকে বলা হয় PUO, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। যদি কোনো রোগীর 3 সপ্তাহের বেশি সময় ধরে টেম্পারেচার 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি থাকে এবং হাসপাতালে 1 সপ্তাহ ইনভেস্টিগেশন করার পরেও কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে PUO বলে। এর প্রধান কারণ হলো লুকানো কোনো ইনফেকশন বা ম্যালিগন্যান্সি, যেমন লিম্ফোমা বা অন্য কোনো অটোইমিউন ডিজিজ। রেসপিরেটরি রেট সম্বন্ধে এইটুকুই আশা করি তোমাদের কাজে লাগবে। যেটুকু আর বাকি থাকবে কমেন্টে জানিও, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসছি পরের টপিক নিয়ে পরের ভিডিওতে।